আমার একটা ছোট প্রোগ্রাম পড়ে গেছিল, যেটা আমাদের অবসরপ্রাপ্ত পূবালী পরিবারের অন্য সদস্য যারা ছিল তাদের প্রথম জাতীয় সম্মেলন। তাই সেইখানে প্রোগ্রাম করে আপনাদের এখানে আসায় আমার মনে হয় যে একটু প্রোগ্রামের ভিন্নতা হয়েছে, তাহলে হয়তো সকালেই আমি একটু বক্তব্য দিয়ে শুরু করতাম। তো যেহেতু তারপরেও আমার মনে হয় যে বেশ একটা টাইমলি আসতে পেরেছে এবং আপনারাও কিছু দূর প্রোগ্রেস করেছেন। তো আমি শুধু এটুকু বলবো যে আমরা বাংলাদেশ একটা বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী পর থেকে ব্যাংকিং সেক্টরের আসল চিত্র সবার সামনে আসা শুরু করে। আমরা সবাই জানতাম যে ব্যাংকিং সেক্টরটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছে, কিন্তু কতটুকু ধ্বংস হয়েছে এইটা হয়তো আমরা চিন্তা করতাম না। এবং আমরা যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে অসংখ্য রকম মিস রিপোর্টিং হয়েছে সেই সব ব্যাংকগুলো থেকে যারা খারাপ করেছে, এবং রেটিং থেকে শুরু করে সব জায়গাতে আমরা দেখতাম যে ট্রিপল রেটেড সব কিছু, কিন্তু আলটিমেটলি অন্তঃসার শূন্যতায় হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এখন রিফর্ম চলছে। এই রিফর্মেরও একটা বড় ইম্প্যাক্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পড়বে, আমাদের পরিচালনা পর্ষদের ক্ষেত্রেও পড়বে, এবং সেই ক্ষেত্রে টোটাল ম্যানেজমেন্ট এবং সব জায়গাকে একটা কোপ করতে হচ্ছে। সেই সাথে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন সার্কুলার হয়েছে, সেই সার্কুলারগুলোর ইম্প্যাক্টও আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পড়েছে। আরেকটা ইস্যু আছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তো সেই হিসেবে ব্যবসায়ীরা এখন একটু ধীর গতিতে ইনভেস্টমেন্টটা খুব বেশি হচ্ছে না, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও আসলে অবজার্ভ করছে যে আমাদের ইলেকট্রাল গভর্নমেন্টটা কী হয়, কী ধরনের হয়, ইলেকশনটা কি সাকসেসফুল হয় কি না, অ্যাকসেপ্টেবল হয় কি না বাই দ্য সিটিজেন, বাই দ্য পিপল। এবং সেটা হলে হয়তো দেখা যাবে যে তাদেরও যে ওয়ার্ক অর্ডার বা ট্যারিফের যে সুবিধা সেইগুলো পাবে। আমি জাস্ট একটা প্রারম্ভিক বিষয় দিলাম। সেই অবস্থানটা আমরা বুঝতে পেরে এবার কিন্তু আমরা বলছি ম্যানেজার কনফারেন্স, কিন্তু আসলে ম্যানেজার কনফারেন্স না, আপনারা জানেন যে সবাই আমরা রিকভারি কনফারেন্স করছি বেসিক্যালি। এই রিকভারি কনফারেন্স করছি, এবং রিকভারি কনফারেন্স করার পরেও আমাদের ক্লাসিফিকেশন সাংঘাতিকভাবে যেটা জাম্প করেছে, যদিও 5-এর নিচে আছে কিন্তু জাম্প করেছে, এবং সেই জায়গায় আমাদের করণীয় কি সেই জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা। আমাদের এই বছর না, আমি বলবো যে নেক্সট ইয়ারের জুন পর্যন্ত যদি আমরা খুব ভালোভাবে চিন্তা করি যে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হবে অ্যাসেট কোয়ালিটিটাকে ধরে রাখা এবং রিকভারি করা। এবং এই জন্য সকল ম্যানেজার যারা আপনারা আছেন তাদের সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি আমি যদি বলি অ্যালোকেশনের ক্ষেত্রে এই জায়গাটাই হবে, যে আমরা কিভাবে এই রিকভারি করব। এবং এই রিকভারির ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করছি। ওই যেটা আমি ঘোষণা দিয়েছিলাম, ডিভিশন থেকে একটা প্রিপেয়ার করা হচ্ছে, এখনো ফাইনাল করা যায়নি, কারণ একটা ক্রাইটেরিয়া আমরা দেখছি যে কিছু লুপহোল থেকে যায়, মানে পারফর্ম না করলেও এসে যায়, অথবা কিভাবে ওয়েটেজটা হবে পুরো জিনিসটাকে আসলে এখনো ফাইনাল করা যায়নি, মানে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা করে ফেলবো, এবং আমরা বেস্ট ম্যানেজার তো দেই, কিন্তু আসলে এই যেহেতু রিকভারি একটা বিশাল ইস্যু, সেই জন্য প্রতিটা জোন থেকে বেস্ট পারফর্মিং ব্রাঞ্চ এই রিকভারির ক্ষেত্রে তা আমরা দিব। হয়তো ক্রাইটেরিয়া ফলে আপনারা রিকভারি করতে থাকেন, মানে বিশেষ করে আমি যদি বলি যে যেগুলো এক্সেস ওভার লিমিট আছে, টার্ম লোনগুলোর ক্ষেত্রে যেখানে ওভার ডিউ আছে, তারপরে রাইট অফ রিকভারি, তারপরে ক্লাসিফাইড লোনের রিকভারি, তারপর ব্যাংক গ্যারান্টি, তারপর এলসিজ, এই সব কিছু মিলে কি ক্রাইটেরিয়া দিলে আমরা যে ক্রাইটেরিয়া সারা বছর ইভালুয়েশন করেছি আপনাদের ম্যানেজার কনফারেন্সে, সেই ক্রাইটেরিয়ায় আমরা একটা রিওয়ার্ডের ব্যবস্থা রাখবো। এবং সেইখানে কর্পোরেট থেকে একটা বড় কর্পোরেট যেটা হেড হবে সবচেয়ে ভালো করবে এই কাজগুলোতে, সেটাতে থাকবে। যাদের প্রতিটা জোন থেকে একটা ব্রাঞ্চ থাকবে যে সবচেয়ে ভালো করবে, সবগুলো জোনের মধ্যে যে জোন সবচেয়ে ভালো করবে সে একটা পুরস্কার পাওয়া যাবে। তা আমি সিকোয়েন্সটাও শিফট করেছি, মনে মনে চিন্তা করেছি, এবং সিকোয়েন্সটাও শিফট হবে
বেস্ট ম্যানেজার কনফারেন্সেরটা পরে দেওয়া হবে, আগে এই রিকভারি কনফারেন্সটা দেবো, যেহেতু সারা বছর আমাদের এটাই ছিল মেজর প্রায়োরিটি। ফলে বোর্ড মেম্বাররা তো পরে ভুলে যায়, যেন প্রথমেই আমি এই রিকভারির অংশটা আগে দিব, তারপরে যে বেস্ট ম্যানেজার কনফারেন্সের বিষয়টা দিব। ফলে এই গুরুত্বটা উপলব্ধি করে যাদের ক্লাসিফিকেশন বেশি আছে, রাইট অফ বেশি আছে বা এক্সেস ওভার লিমিট বেশি আছে, তাদের কিন্তু সুযোগ বেশি এই রিওয়ার্ড অর্জন করার। আমার এই জন্যই কীভাবে এটা ব্যালেন্সিং করা যাবে এখনও পারি না। ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করাটা, একটা মডেল ইনিশিয়ালি বলা হয়েছিল, তারপর রিকভারি থেকে সে আদলে করেছে, পরে দেখলাম যে না, এখানে একটা সমস্যা হচ্ছে, পরে আরেকটু চেঞ্জ করা হয়েছে। হয়তো এই নেক্সট মান্থেই আমরা একটা ফাইনাল একটা অবস্থানে আসতে পারবো। তো সেই জায়গাটাতে সবাইকে বললাম, আমাদের ঢাকা সাউথের RM সাহেব সাংঘাতিক হাসতেছে যে তার যদি বন্দরটা হয়ে যায় তাহলে তাকে ঠেকাবে কে। তো যেহেতু আমাদের সামনে আছে, তো আসলে এই বন্দর একটা পজিটিভ দিকে মুভ করতেছে, আল্লাহ জানেন বাকিটা। যদি এটা হয়ে যায় তাহলে আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি, প্রভিশন রাখার সব জায়গাতে সুবিধা হবে, এবং সেই জায়গাতে মানে অনেক সময় যেটা কষ্টের কারণ হয় সেটা অনেক সময় পুরস্কারেরও কারণ হয়। এটা আমার কাছে মনে হচ্ছে যে ফলে এই জায়গাটা আছে, এখানে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে আরামসে সবাই ওয়ার্কিং ভেরি হার্ড। সেই সাথে চিটাগাংয়েরও কিছু বড় বড় পার্টি যেটা ক্লাসিফাইড অবস্থায় আছে অথবা স্টে হিসেবে আছে, এই স্টে যেগুলো আছে সেগুলোকেও আসলে এই পুরস্কারের আওতায় আসবে যদি স্টেগুলো যেটা পড়তে গেছে সেগুলো যদি কোনো ক্রমে আমরা করতে পারি। এই সব কিছু মিলে এই মডেলটা করাটা মানে একটু ডিফিকাল্ট হচ্ছে, যে যেগুলো স্টে করা আছে সেই স্টে জায়গাটা তারা কীভাবে নর্মালাইজ করছে, এই জিনিসগুলো নিয়ে আমরা উই আর ওয়ার্কিং হার্ড। এই জিনিসটা ইনশাআল্লাহ, তবে যাই হোক এই আমরা নেক্সট মান্থের মধ্যেই সার্কুলারটা করে দেবো, নেক্সট মান্থের মধ্যে সার্কুলার করে দেবো যে এই ক্রাইটেরিয়াতে হবে। তবে অনেকে হয়তো বলতে পারেন যে স্যার এটা তো শেষের দিকে পেয়েছি, কিন্তু আমরা তো আমাদের বছরের শুরু থেকেই এই ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতেছি, ফলে আপনাদের এক্সকিউজ দেওয়ার কোনো কিন্তু সুযোগ নাই, কারণ এটা বছরের শুরু থেকে আমরা কনফারেন্সই করছি না, ম্যানেজার কনফারেন্স। তার মানে কি বেস্ট ম্যানেজার কনফারেন্সে সেই জায়গাটাতে এইটা হলো একটা বড় ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে পৃথিবীর যেখানেই যাচ্ছি বা বাংলাদেশের যেখানেই যাচ্ছি মেজর ফোকাস হয়ে যাচ্ছে ক্যাশলেস সোসাইটি। এই রিকভারির পরে ক্যাশলেস সোসাইটি, ডিজিটাল ব্যাংকিং এক্সপেরিয়েন্স, কাস্টমার এক্সপেকটেশনস, এই জায়গাগুলো। এই আমরা এই রিসেন্টলি চায়না থেকেও একটা রিওয়ার্ড পেয়েছি, আমরা ইন্ডিয়া থেকে একটা রিওয়ার্ড পেয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং MI মেশিন লার্নিংয়ের ডিপ্লয়মেন্টের জন্য। চায়না থেকে আমাদের ডিজিটাল পেনিট্রেশনের আমাদের একটা এক্সেলেন্স অ্যাওয়ার্ডও আমরা পেয়েছি। তো আমরা অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো আপনারা পত্র পত্রিকায় দেখেন টাকা দিয়ে কিনতে হয়, আমরা কিন্তু এই পত্রিকাতে টাকা দিয়ে কিনি না। শুধু তাই না, মানে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স যখন পুরস্কার করেছে আমাদের ইনিশিয়ালি বলছিল যে আমরা হোটেল অ্যাকোমোডেশন দেব না, কিন্তু পরে আমাদেরকে হোটেল অ্যাকোমোডেশনের ব্যবস্থাও তারা করেছে, আমাদের কাছ থেকে পেমেন্ট নেয় যেটা তারা করেছে। এবং এই যে চায়নার ক্ষেত্রেও আমাদের যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদেরকে তারা যারা এইটা রিওয়ার্ড দিয়েছে তারা কিন্তু তো নেয়নি মানে কোনো ধরনের ফিস, বরং তাদের এয়ারফেয়ার থেকে শুরু করে এই ব্যবস্থা করেছে। তো আমরা চাই এইরকম একটা জায়গা যেখানে পৃথিবীর 50-60টা দেশ আছে, 1000-এর উপরে লোকের পার্টিসিপেশন, চায়নার তো অনেক ব্যাংক আছে, সেইখানে আমাদের দেশের পক্ষ থেকে একটা রিওয়ার্ড, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো রিওয়ার্ড। এখন এটার ক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটিও হাই। আমি এই চায়না ভিজিটের মধ্যে একটা ডিজিটাল ব্যাংকিং এক্সপেরিয়েন্স নিয়ে একটা ডিজিটাল ব্রাঞ্চ কীরকম হয় সেটা আসলে দেখার সৌভাগ্য হয়েছে। এর আগে আমি একবার দেখেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে নিউ ইয়র্কের আমাদের CTN-এর ডিজিটাল ব্যাংকিং ব্রাঞ্চ। আমাদের বাংলাদেশে যে ডিজিটাল ব্যাংকিংয়ের কনসেপ্টটা আসলে বাইরে সেই কনসেপ্টটা না। আমাদের কনসেপ্ট হলো ডিজিটাল ব্যাংকিং মানে হচ্ছে একটা মুরগির ঘরের মতো হবে, 300, 200, 300, 400 সেফটি এরকম একটা জায়গা হবে, এবং এটার মধ্যে মানুষ কোনো মতে আসবে আর যাবে, এটা একটা ধারণা। তা আমি যখন CTN-এর প্রোগ্রামে নিউ ইয়র্কে গেছি ডিজিটাল ব্যাংকিং, যে দেখি আমাদের ব্রাঞ্চের সাইজ আর কি, ডিজিটাল ব্যাংকিংয়ের ব্রাঞ্চের সাইজ হলো 7000, 8000, একটা বিল্ডিংয়ের 2 তলা 3 তলা। এখন আমেরিকান বিল্ডিংয়ের চিন্তা করেন তো, এক একটা ফ্লোর কত সাইজ হতে পারে, ঠিক আছে। এবার চায়নাতে গেলাম,
ভাবলাম যে একতলাতে ছোটই একটা জায়গা হবে, চায়না তো আর আমেরিকার মতো বড় হবে না। যে দেখি আরে বাবা, সেইখানেও চায়নার এক একটা বিল্ডিং মানে কিন্তু বিশাল বিল্ডিং, আপনারা জানেন কিনা জানেন, যে দেখি যে বিশাল এরিয়া নিয়ে দোতলা, একতলা দোতলা দুইতলা মিলে এই কমিউনিটি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, চায়না কমিউনিটি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, এই ব্যাংকে দেখি। মানে এখানে বেসিক্যালি এটা বাংলাদেশ ব্যাংকেও একটু সমস্যা তৈরি করছে, যে ডিজিটাল বুথ যেটা করবো এক একটা কিওস্কের জন্য মাত্র 100 SFT বেঁধে দিচ্ছে। তো সেই জায়গাগুলোতে জটিলতা আছে। তো আবার আমাদের ধারণা যে এটা নিচতলায় হবে, আসলে দোতলায় হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তো ওরা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে, এবার আমি ভিডিও করে আনছি, যদি বাংলাদেশ ব্যাংকের আমি ভাবছি যে উইকেই ডিরেক্টর এবং ইডি সাহেবদের সাথে একটু কথা বলবো যে কীভাবে এই জায়গাটাতে একটু সার্কুলার পরিবর্তন আনা যায় কিনা, তো এই বা অথবা স্পেশাল কোনো পারমিশন দেয় কিনা। তো সেইখানে ওইখানে কিন্তু মানে কাস্টমার যেহেতু ডিজিটাল কাস্টমার, মানে সবচেয়ে বড় সমস্যা কি, আপনি রাজবাংলা ব্যাংকে দেখেছেন যে একজন ভিতরে ঢুকে আছেন, 10-15 জন স্যালারির টাইমে বাইরে দাঁড়ায় আছে। এইটা কি কাস্টমার এক্সপিরিয়েন্স হতে পারে রোদের মধ্যে? তো ওদের এই জন্য একটা সুন্দর একটা লাউঞ্জের মতো আছে, যেখানে বসে থাকতে পারে। 8-10টা যদি কিওস্ক থাকে, সেখানেও যদি ভিড় হয় তাহলে যেন তারা এই বসে থেকে কিছুক্ষণ পরে সার্ভিস নিতে পারে, এবং সেইটার জন্য একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এবং অত্যন্ত সফিস্টিকেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো, কাস্টমার ডিজিটাল ব্যাংকিং নিলেও আমরাই ভুল করে ফেলি। তাহলে কাস্টমার তো ভুল করতেই পারে, পিন নাম্বার শেয়ার করতে পারে, পাসওয়ার্ড শেয়ার করে ফেলতে পারে, হ্যাঁ, কীভাবে স্পাউসের কাছ থেকে বাঁচবে সেটা তো সে বুঝতে পারতেছে। কীভাবে মোবাইলে তার ব্যাংকিং সিস্টেমটা আছে, এখন এমন তৈরি হয়ে গেছে যে তাকে দিতে হচ্ছে, বা সন্তান ব্যবহার করছে। এই অ্যাওয়ারনেসের জন্য কনসালটেশন রুম আছে। তার মানে একজন কাস্টমার যে আছে তাকে জিজ্ঞেস করে যে মানে অনবোর্ডিং টাইম হোক বা অন্য সময় হোক বা যে কোনো সময়, তারা চাইলে এই অ্যাওয়ারনেসটা দেখাতে পারে। সে যদি কিভাবে ট্রানজ্যাকশন করবে সেগুলো বুঝতে পারে, অন্য প্রোডাক্ট ডিজিটালি কি করতে পারবে। তার মানে তারা বলছে এটাকে হিউম্যান রোবট কোলাবোরেশন, হিউম্যান ডিজিটাল ব্যাংকিং কোলাবোরেশন। তার মানে মানুষ যেন সে মানুষের কাছে এসে, মানে এটা কন্টিনিউয়াসলি সে জন্য একটা ডিজিটাল এক্সপিরিয়েন্সের জন্য সে কনসালটেশন নিতে পারে। তো এইটা দেখে যেটা মনে হচ্ছে, আমি তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারই করা ডিফিকাল্ট, তবে ফলে আমরা যে ইলেকট্রনিক বুথ বা সেলফ সার্ভিস সেন্টার, এবং একটা ভালো জিনিস লাগছে যেটা হচ্ছে চায়নার সব জায়গায় সেলফ সার্ভিস সেন্টার আছে, এবং লেখাই আছে ওদের সেলফ সার্ভিস সেন্টার। আমরা যেটা নাম দিচ্ছি, আমি তো চায়নাতে যাই নাই, ফার্স্ট টাইম গেছি এবার, যে দেখলাম যে ব্যাংক অফ চায়না, এগ্রিকালচার ব্যাংক অফ চায়না, ABC ব্যাংক বলে যেটা, এটা সবচেয়ে বেশি শাখা এদের। আর আরেকটা ব্যাংক আছে মানে ইন্ডাস্ট্রিয়াল, চায়না ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, এটা হলো মনে হয় অ্যাসেট সাইজ সবচেয়ে বেশি। তো এদের সবার সেলফ সার্ভিস সেন্টার আছে, এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য উইপে এবং আলিপে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে তাদের পেমেন্ট সিস্টেমের সাথে। এইটার ক্ষেত্রে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা করলে আমাদের প্রত্যেকটা ইউনিট ভায়াবল হবে, কারণ এটা তো হিউজ এক্সপেন্ডিচার। এখন এইটা সবাইকে আমার বলার জন্য বলছি, এইটা গ্রাউন্ড ফ্লোরেও নিতে পারেন, ফার্স্ট ফ্লোরেও নিতে পারেন। মানে এটা যে গ্রাউন্ড ফ্লোরেই হতে হবে এর কোনো নেসেসিটি নাই। বাট যদি গ্রাউন্ড ফ্লোরে নেন তাহলে ফার্স্ট ফ্লোরে একটা স্পেস 300-400 SFT নিতে পারলে ভালো, যেটা হলো বিজনেস সেন্টার হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নেওয়া। একটা তো বুথের জন্য পারমিশন লাগলো না। বিজনেস সেন্টার মানে কি, এখানে 3-4 জন 4-5 জন থাকবে, এরা কাস্টমার নিচে তো আমি 1-2 জনকে রাখছি, কিন্তু এইটা তো তারা ট্রানজেকশনটাকে বেশি করবে, কিন্তু ট্রানজেকশন থেকে তো ব্যাংকের প্রফিটেবিলিটি আসে না। কারণ আমি ডিসকাস করছিলাম যে কেন তারা এই কনসালটেশন লয়ার ডিজিটাল ব্যাংকিং কনসেপ্টটা আমাদের মতো না, মানে অন্য যেখানে হিউম্যান রাখে সেখানে বড় থাকা, তো সেখানে রিটেইল, এডিসি, কার্ড বিজনেস এবং CMSL এরা যেন সেই এলাকায় ব্যবসা করতে পারে, সেইটার জন্য
সেই উপরের তলায় 400 বা 500 এসএফটির জায়গা নিয়ে 3জন বসে থাকলো, মানে তার মানে এই হোলটা ইউনিট নিয়ে একজন অপারেশন ম্যানেজার, আমি যদি কনসেপ্টটা বলি এরকম। আর উপরে যারা থাকলো তারা বেসিক্যালি অ্যাডভান্সে, আর নিচে যারা কাজ করতেছে তারা তো ডিপোজিট নিয়ে কাজ করতেছে, কারণ অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেলেই ডিপোজিট কাজ করবে। দোতলায় যারা থাকতেছে অ্যাডভান্স, আবার দোতলায় যদি নেই কোনো অসুবিধা নেই, দোতলার এক পাশটা হচ্ছে ডিপোজিটের জন্য, এই যে ক্যাশ কালেকশন, মানে এখানে যেহেতু আরটিডিএম থাকবে, মানে আরটিডিএম থাকবে, সিআরএম থাকবে, কিওস্ক থাকবে, সব ব্যাংকিং ট্রানজাকশন করা যাবে এখানে। এবং অনেক মেশিন আছে যেটা ইনস্ট্যান্ট ডেবিট কার্ডও দিয়ে দিচ্ছে। এখন চায়নাতে চেক প্রসেসিং সিস্টেমের জন্য যে এটিএম দেখতেছেন সেখানে চেক প্রসেসিং মডিউলও আছে। চেকটা দিলে চেক থেকে উইথড্র করার পারমিশন দেয়। সেখানে হয়তো আমরা 40-50,000 লিমিট দিয়ে বলতে পারি। এবং সেখানে বিআরআরও আছে। ইন পার্সন যারা আসবে, ইন পার্সন নিলে তাদের ছবি নিয়েই সে ম্যাচিং করে, আর চেকের সিগনেচার ম্যাচিং করে দিয়ে দিতে পারবে সেলফ যারা আসবে। এই ব্যবস্থাটা আছে। এই কারণে তার মানে কি, তার পাশে যদি আমি বিজনেস সেন্টারের জন্য 300 এসএফটি 400 এসএফটি নেই, 3-4 জন বসতে পারলো, আর এই পুরো সেন্টার জন্য তাহলে যদিও এটা ডিজিটাল ব্যাংকিং এক্সপিরিয়েন্স, কিন্তু এটা একটা সাব ব্রাঞ্চের মতো কনসেপ্টে চলে আসে। এই জায়গাটাতে যদি আমরা যেতে পারি তাহলে প্রতিটা ইউনিটকে প্রফিটেবল করা সম্ভব ভালোভাবে, কারণ তখন ডাইরেক্টলি দেখা যাবে যে তার একটা প্রফিটেবিলিটি এটার মধ্যে আসছে। যেমন ব্র্যাক ব্যাংকের 500-র উপরে এসএমই সেন্টার আছে। এই এসএমই সেন্টার আছে বলেই তো করছে, মানে তারা এই এসএমইতে এতটা প্রোগ্রেস করতে পারছে। তো এদের এই ধরনের মানে সিএমএসএমই ডিভিশন, তারপরে কার্ড বিজনেস ডিভিশন, এডিসি, রিটেল, এদেরকে টার্গেট দিয়ে দিবে এই লোকদেরকে, এবং আমরা এদেরকে এই জন্য স্পেস দেব। ফলে এই ধরনের সিচুয়েশনটা যদি করা যায়, তার মানে কি এইটা ব্রাঞ্চ থেকে একটু দূরে হইতে হবে, কারণ ব্রাঞ্চের সাথে হলে তো এটা কোনো লাভজনক বিষয় না। যেমন সাব ব্রাঞ্চ আমরা যেমন করি দূরে, তাহলে এরকম মানে ব্রাঞ্চ থেকে একটু দূরে কিন্তু কমার্শিয়ালি ভায়াবল, এবং সেই সাথে মানে সোসাইটিতে, লোকাল সোসাইটিতে রেসিডেন্সিয়াল এরিয়া ভালো আছে, এইরকম টার্গেট নিয়ে সবচেয়ে দেখতে পারলে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো হবে। কারণ আপনাদের একটা এটিএম সিআরএম এর মতো একটা ধারণা হলো যে এই জিনিসটা আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এটিএম যেমন একটা দেয়, নিচে একটা স্যার বলছে 300 এসএফটি নিয়ে নিলাম, কিন্তু লোকাল নিচতলায় ভাড়া অনেক বেশি, এবং সেই সাথে দেখা যাবে নিচতলার ভাড়া থেকে আপনার দোতলায় যদি যাই 1/3 ভাড়া হয়ে যাবে, এবং সব জায়গাতে এটা কম হয়ে যাবে। এবং সেইখানে যদি আমি বিজনেস সেন্টারটা রাখতে পারি তাহলে প্রফিট। আমি সব অর্ডার নিচতলাকে আমি মানে গ্রাউন্ড ফ্লোরকে আমি ডিসকাস করছি না, বাট আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো যে এরকম আপনারা করে ফেললেন যে ব্রাঞ্চের পাশে দেখা গেল যে 300 ফুট দূরে করে ফেললেন বা 500 ফুট দূরে, তাহলে কিন্তু বেসিক্যালি এটাই মানে এটা আমি চাচ্ছি যে তারপরে একটা ইউনিভার্সিটির ভিতরে যদি করে ফেলেন, ইউনিভার্সিটির ভিতরে আর সাব ব্রাঞ্চ করা দরকার কি আমাদের ডিজিটালি, কারণ ইউনিভার্সিটি ছেলে পেলে এখন তো জেনারেশন জেনজির জন্য তো আসলে এইসব এই কনভেনশনাল ম্যানুয়াল ব্যাংকিং এর মধ্যে, আর ওরা তো 30-40 হাজার টাকা তো ওদের ট্রানজেকশন হবেই না, ওদের 500, 1000, 2000, 3000 এর তো বেশি হবে না। এই জায়গাগুলোতে সবাই যদি একটু সতর্ক হই, একটু ভালোভাবে চিন্তা করি, প্রুডেন্টলি চিন্তা করি, তাহলে আমাদের প্রতিদিন, আমি চাই না যে ডাচ বাংলার মতো আমরা কেউ ইনভেস্ট করে ফেললাম, কারণ আমি আপনাদেরকে বলছি কিন্তু আমি বারবার রিথিং করছি, কারণ আমি মনে করি যে এই জিনিসগুলো ঢাকার ক্ষেত্রে, অ্যাডভান্সের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট, কারণ ঢাকার কর্পোরেটরা তো কোনোদিনই এখানে আসবে না, ঢাকার ইসের ক্ষেত্রে আসবে না। ফলে আপনাদের সবসময় প্রুডেন্স কাটাতে হবে যে কোন লোকেশনে নিলে যারা আপনার ব্রাঞ্চে আসে না, কিন্তু এইখান থেকেই অ্যাকাউন্ট ওপেন করা যাবে, এইখান থেকেই এই ছোট ছোট বিজনেস, রিয়েল এস্টেট মানে হাউস বিল্ডিং, ফ্ল্যাট লোন, কার লোন, এই ধরনের কাজগুলো ফ্যাসিলিটেট করা যাবে। কারণ প্রতিটা জিনিস মনে করতে হবে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতে হবে, ROI। এরকম ডাচ বাংলার মতো করবো, পরে 700 কোটি টাকা ব্যালেন্স শিটে অপারেশনাল এক্সপেন্ডিচার আসবে, সেই জিনিসটা আমি কোনোটা ভালো মনে করি না, বরং যেটা মনে করি সেটা। কারণ এটা দেখতে যে আমরা হলো কি যে আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ের সেলফ সার্ভিস সেন্টার তো ওদের সব জায়গাতে, আমি যে দেখলাম ম্যাক্সিমাম জায়গায় মানে ওই সেলফ সার্ভিস সেন্টারগুলো ফাঁকাই করে রয়েছে, কারণ ওদের ম্যাক্সিমামই ব্যাংকিংয়ের মতো মোবাইলে চলে আসছে। তো মোবাইলে চলে আসলে তো কি সেলফ সার্ভিস সেন্টারে যাওয়া, ঠিক আছে, আর ওদের তো দেশে তো আর ক্যাশের দরকার নাই,
আমরা এখনো ক্যাশ বেস সোসাইটি ক্যাশ লাগে, ঠিক আছে। ক্যাশ দিলে ক্যাশের ক্ষেত্রে অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। আমি একটা চার্জার খুলে রেখে গেছিলাম, চার্জার কিনতে গেছি, এখন হচ্ছে 149 RMB, 149 RMB। তা আমি দিলাম আমার ইন্টারন্যাশনাল কার্ড, তা ইন্টারন্যাশনাল কার্ড নিবে না, বললো ইন্টারন্যাশনাল কার্ডকে উইচ্যাটের সাথে অথবা আলিপের সাথে আগে ইন্টিগ্রেট করতে হবে। তা আমি দেখলাম যে বেটা তো আলিপে আর উইচ্যাট আমি কি কি খরচ করি ও ট্র্যাক রেকর্ড রাখবে, তা আমি কি এতই বোকা নাকি ট্র্যাক রেকর্ড করতে দিব। তো আমি কি করলাম, শেষে 200 দিলাম। এখন ওই দোকানদার তো সাংঘাতিক বিপদে পড়ছে, 200 RMB, এখন 150 RMB কোথা থেকে দিই, 50 RMB কোথা থেকে দিবে, 51 RMB, তার কাছে কোনো ক্যাশ। এখন সে তাদের লোক সংখ্যাও কম মানে দোকানে, এখন বললো যে স্যার ওইখান থেকে আপনি একটু ভাঙাই নিয়ে, তোর একটা মেশিন আছে। তা আমি আর দেখলাম মেশিনে আর কি যাবো, আমি দেখলাম খুঁজে খুঁজে পাইলাম 150 পাইলাম, 50টা দিলাম। বলে যে সরি স্যার, একটা RMB কিন্তু ফেরত দিতে পারতেছে না। আমি বললাম ফেরত দেওয়া লাগবে না, আমার চার্জার হয়ে দেখো। তো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আমি যদি বলি ওরা পার্টিকুলারলি ন্যাশনাল সিকিউরিটির কথা চিন্তা করে এত সুন্দর একটা কাজ করছে যে ইন্টারন্যাশনাল কার্ড যদি ব্যবহার করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করলে তো ভিসা মাস্টার কার্ডের রেকর্ড থাকবে, আমার থাকবে না। তাহলে মোবাইল ব্যাংকিংয়ে আগে ইনশোর করতে হবে। তার মানে QR কোড যখন যাবে, সেই মোবাইলটা এই কনফিগার করা থাকলে কি হয় যে প্রথমে সে QR কোডটা পরে কি কিনতেছে সেটা দেখে, তারপরে ইন্টারন্যাশনাল কার্ডের যে কনফিগারেশন করলাম কার্ড নাম্বার CVV নাম্বার দিয়ে, তারপরে কার্ডের ডেবিট ক্রেডিট হয় এবং এটা ইন্টারনেটে ট্রানজ্যাকশনের মতো দেখে। তার মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হলে মোবাইলে মেসেজ আসবে, দেন বেসিক্যালি যাও। তো হোল প্রক্রিয়াটা আমি এটা ইন্দ্রকে বলছি যে দেখেন কীভাবে আমরাও ইন্টারন্যাশনাল কার্ডগুলোকে এইভাবে আমাদের মোবাইল ব্যাংকিংয়ে বাইন্ড করে দিতে পারি। এইটা হলো একটা ইস্যু। আর এই জায়গাটার মধ্যে CC/OD যেগুলো আগে বাদ ছিল, এখন এগুলো আসলেই দিয়ে দেওয়া দরকার। আর প্রোপাইটারশিপ এটা কর্পোরেটেও যাওয়া দরকার এবং রিটেলে যাওয়া দরকার। এই কাজগুলো মনে হয় শেষ হয়ে গেছে, এগুলো দিয়ে দিবে। সেই সাথে আমাদের পাই ব্যাংকিংয়ে আরও 2টো মডিউল, একটা হচ্ছে ডিপোজিট মডিউল আর একটা হচ্ছে অ্যাডভান্স মডিউল, যেগুলো আমরা এখন ওয়েবে পাচ্ছি। ওই যে কার লোন এগুলো, সেগুলো যেন ওখানে যারা পাই ব্যাংকিংয়ের গ্রাহক তারা ওখান থেকে সহজেই যেন, যেহেতু সব ডাটা তার আছে আর ডাটা লাগে না, জাস্ট কিছু ডাটা দিয়ে সেই জন্য হাউস বিল্ডিং সবগুলো প্রোডাক্ট এইগুলো পেতে পারে। মানে কার লোন, তারপরে পার্সোনাল লোন, তারপরে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন সবগুলো করতে পারে। এই 2টা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এই পাই ব্যাংকিংটা আরও বেশি সমৃদ্ধ হবে। এবং আমি ADC হেডও শুনতেছে কোনো না কোনো কনফারেন্সে কোনো না কোনো এলাকায় আসেন, তাই আমি বলবো যে আপনারা এটা মেনটেন করে, আমাদের এখন ফান্ড ম্যানেজমেন্ট বলে মনে হয় মোট এটা আছে, তো এইটা একটা হবে ডিপোজিট আর একটা হবে অ্যাডভান্স, লোনস অ্যান্ড অ্যাডভান্স, এই 2টা হবে। এবং ডিপোজিটের মধ্যে যেভাবে হবে আমাদের যে প্রোডাক্টগুলো দিব তার একটা আইকন চলে আসবে, আইকনগুলো থেকে ডিপোজিটের যতগুলো আইকন আছে সবগুলো আইকন যেগুলো এখানে অটোমেটিক্যালি সেইখানে ঢুকে রিকারেন্ট ডিপোজিটে যেগুলো করতে পারে, এটা একদম আইকন আকারে আলাদা আলাদাভাবে প্রতিটা প্রোডাক্টের আসতে হবে। কারণ এইটা যখন আমি ডিপোজিটে যাব তখন তো পুরো স্ক্রিনটা পেয়ে যাবো, সেই পুরো স্ক্রিনে কাজ করবে। ফলে আলটিমেটলি এই ডিজিটাল ব্যাংকিংয়ের জায়গায় আমাদের সকল কাস্টমারকে ব্রাঞ্চের বাইরে পাঠিয়ে দিতে হবে। দ্যাট ইজ দ্য টার্গেট, যেন কোনো ক্রমে কোনো কাস্টমার ব্রাঞ্চের মধ্যে না আসতে হবে। আর ব্রাঞ্চের মধ্যে আসলেও আপনাদের তো একটা কর্নার করেছেন ইসলামিক ব্যাংকিং কর্নার, ঠিক সেরকম একটা সেলফ সার্ভিস কর্নার, যেন সেখানে এসে সে কিওস্কে কাজ করতে পারে, বিল টিল সব পে করতে পারে, তার অ্যাকাউন্ট ডেবিট করে। কারণ যার অ্যাকাউন্ট না, ক্যাশ টাকা দিতে হবে, তাকে খুব বেশি এন্টারটেন করার এখন আর সুযোগ নেই। আমি দেখলাম, আপনাদেরকে ডাটা বলি, এই ট্রেজারি থেকে আমার ডাটা আসে 1 কোটি 2 কোটি বস্তা হ্যান্ডেল না করেই 3000 কোটি টাকার প্রফিট করতে পারে, নেট প্রফিট। তাহলে এইসব কাস্টমারের কাছে টাকাও থাকে না। এই যে আমাদের কি টঙ্গী ব্রাঞ্চে যে আছে, হ্যাঁ, এরা আসে টাকা আবার চলে যায়। টাকাটা থাকে কার কীভাবে? FDR ফরম্যাটে। টাকাটা থাকে কীভাবে? SND অ্যাকাউন্টের ফরম্যাটে। এবং এইটা কিন্তু যারা ক্যাশ জমা দেয় তাদের টাকা থাকে না। এটাকে অ্যানালাইসিস করার বিষয় আছে। ব্রাঞ্চ অপারেশন থেকে যারা দেখতেছেন, সারা GM সাহেব এবং DMD সাহেব,
আমি তাদেরকে বলবো আপনারা এটা নিয়ে একটু গবেষণা করেন। যারা ক্যাশ জমা দেয়, আমি দেখছি ক্যাশ জমা দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্টে পাঠায় দেয়। তা আমাদের সিটি থেকে শুরু করে সবার যাদের টাকা আছে তাদের, ফলে এই জায়গাটা আর বিলটাও কোনো ক্রমেই ইউটিলিটি বিল এই জিনিসগুলো যেহেতু এখন আমাদের কিওস্কটা চলে আসছে, টেস্টিংও শেষ হয়ে গেছে, এই সব জায়গা থেকে এই বিলের কিন্তু কোনো ডিপোজিট থাকে না। 7 দিন 8 দিন 15 দিন পরেই এই পিডিবি বলে যে টাকাগুলো আরেকটা ব্যাংকে পাঠা দেওয়ার জন্য। তো সেই সব জায়গাগুলোতে আমরা যদি একটু কষাস হই তাহলে আমরা আমাদের ব্যাংকটা এখানে কোনো হিউম্যান রিসোর্সের কমতি হবে বলে আমার মনে হয় না। অনেকের ধারণা তাহলে হিউম্যান রিসোর্স কি হবে, যদি কমতি হতো তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 1 লক্ষর উপরে কিভাবে কাজ করে। বাংলাদেশে কত হাজার লোক কাজ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, আপনারা খালি খোঁজ খবর নেন, 3000-এর উপরে এই কয়েকটা শাখার মধ্যে। তো সেই জন্য বলছি যে হিউম্যান রিসোর্সেস ইজ নট দ্য ইস্যু। হিউম্যান রিসোর্সেস বিজনেস বাড়তে থাকবে আর এই জিনিসগুলো আমাদের ধীরে ধীরে এই জায়গাগুলোকে ঠিক করে ফেলতে হবে। এবং এটার জন্য আমি একটু কশাস মুভমেন্ট নিয়েছি। সবাইকে বলি যে অনেকে হয়তো চিন্তা করতেছেন যে স্যার পার্ট টাইম কেন নিচ্ছে। পার্ট টাইম নিচ্ছি কারণ আছে, আউটসোর্সিং থেকে। এটার কারণ হলো যে আপনারা যারা পার্মানেন্ট তারা হলো আমার পুবালি পরিবারের লোক, তাদের সুন্দরভাবে দেখভাল করার দায়িত্ব আমার। যারা আউটসোর্স থেকে আসে তাদের ক্ষেত্রেও মরাল অব্লিগেশন আছে, কিন্তু রেসপন্সিবিলিটিটা কম। তাইলে আমি ডিজিটাল ব্যাংকিং করার পরে আমার 11,000 লোকের যে পরিবার, তাদের যদি কম লোক দরকার হয়, তারা যেন কোনো ক্রমেই থ্রেটে পড়ে না, আমি একটু ক্লিয়ার করতেছি। তখন আমি কি করবো, আমি যদি দেখি যে ব্রাঞ্চের এই জায়গাগুলোতে, ক্যাশ কাউন্টারের জায়গাগুলোতে লোক লাগছে না, তাহলে আমি তাদেরকে কি করবো, ওই যে ডিজিটাল ব্যাংকিং এর এক একটা জায়গায় অপারেশন ম্যানেজার করে দেবো সেন্টারে। তখন কি হবে, আমার আস্তে করে যারা পার্ট টাইম আছে তারা বিদায় হয়ে যাবে। তাহলে আমরা সাথে বিজনেস সেন্টার নেই, তাহলে তো সে সাংঘাতিক এম্পাওয়ার্ড। সে একে দেখছি সাব ব্রাঞ্চ তার প্যারেন্ট ব্রাঞ্চের ম্যানেজারকে কি করতেছে, বক্তৃতা দিলাম যে ডিজিটাল ব্যাংকিং এর এই জায়গাটাতে আমরা কিভাবে পেনিট্রেশন করতে পারি। এই জন্য বিশেষ করে আমাকে হেল্প করতে হবে সিটিও সাহেবকে, যারা জিএম হিসেবে আইটিতে আছেন, কাজ করতেছেন, যারা বিজনেস ডিভিশনের ক্ষেত্রে কাজ করতেছেন সেটা। এবং আমার এক্সপেকটেশন হচ্ছে যে নেক্সট মান্থের মধ্যে বা এই বছরের মধ্যেই যদি বলি যে মেজর যে আমাদের কর্পোরেট মডিউলটা আছে সেটা তাদের সকল সিএমএসএমই এবং কর্পোরেটে এটা ডিপ্লয় হতে হবে। ফলে কর্পোরেটের যারা জেনারেল ম্যানেজার আছেন, সিএমএসএমই ডিভিশনের যারা আছেন, তাদেরকে সবাইকে এটাকে উদ্যোগ নিতে হবে। মানে আমি এডিসির মতো আরেকটা লেয়ার তৈরি করতে চাচ্ছি না, কিন্তু আপনারা ব্যর্থ হলে আমাকে একটা লেয়ার তৈরি করতে হবে। যদি সিএমএসএমই ডিভিশন ফেল করে এবং কর্পোরেট ডিভিশন ফেল করে পেনিট্রেশন করতে আমার পাই কর্পোরেট উইথ দ্য হেল্প অফ দ্য অল ব্রাঞ্চ ম্যানেজার্স, তাহলে কিন্তু আমাকে একটা ডিজিটাল ব্যাংকিং ডিভিশন করতে হবে। যে ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের দায়িত্ব থাকবে এই কর্পোরেটগুলো আর সবগুলোকে অনবোর্ড করা এবং করা। তো সেখানে কি হবে, সেখানে পুবালি পরিবার থেকে যারা আপনারা আছেন তারা ব্যর্থতার তালিকায় থাকবেন। যিনি ডিজিটাল ব্যাংকিং থেকে বাইরে থেকে আসবেন তিনি দেখা যাবে যে ক্রেডিটটা নিয়ে প্রমোশনটা নিয়ে নেবেন। তো এই জায়গাটাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পরে দেখা যাবে কি যে যেহেতু ডিজিটাল ব্যাংকিং এর যুগ হবে, আপনারা এটাকে কোপ করতে পারলেন না, সেখান থেকে এমডি হয়ে যাবে এডিসি থেকে, তারপর ডিজিটাল ব্যাংকিং এর জায়গা থেকে। ফলে আপনারা যারা পরিশ্রম করলেন, যেহেতু যুগের সাথে কোপ করতে পারলেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পেনিট্রেশন, অটোমেটিক্যালি কি হবে, অটোমেটিক্যালি আপনি ফেল করবেন। যদি আজকে ব্রাঞ্চ অপারেশন এডিসির জায়গা দেখতে পারতো, কিউআর কোড এই জায়গাগুলো দেখতে পারতো, তাহলে তো এডিসি হেড দেওয়া লাগতো। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। মানে যখন আপনারা ফেল করবেন তখন আমার তো কোনো উপায় নাই, আই হ্যাভ টু ডু ইট অ্যাজ এ টপ ম্যানেজমেন্ট। তো তখন আমাকে একটা লেয়ার তৈরি করতে হবে এবং আমি লেয়ার চিন্তা করতে, কারণ আমি চিন্তাই করতে হচ্ছে যে আমাকে কিভাবে আমি আই হ্যাভ টু পেনিট্রেট। সো ফলে আমি সকল ব্রাঞ্চকে ম্যানেজারকে বলবো যে ডোন্ট বি কমপ্লিসেন্ট, রাদার এই যে উদ্যোগটা নিয়েছে আবার সিএমএসএমই ডিভিশনকে ডাকেন, সিএমএসএমই কাস্টমারদেরকে ডাকেন। আমি তো আপনাদের ডাকার জন্য খাওয়া দাওয়ারও পারমিশন দিয়ে দিয়েছি, আপনারা ডাকেন, ডেকে যার যত ধরনের এরকম কাস্টমার আছে সব কাস্টমার অনবোর্ড দেখা যাবে যে যদি আপনারা অনবোর্ড করেন পাই রিটেইলে আর কি ট্রানজ্যাকশন হয়, কর্পোরেটই তো সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন। আর সেই জায়গাতে একটু ডাইনামিক চিন্তা করতে হবে, যেমন আমি
এডিসি হেডের ক্ষেত্রে সাংঘাতিক একটা পেয়েছে যে জায়গাগুলোতে একটু আমরা রেস্ট্রিকশন বেশি রাখছে না, উনি আসার পর আস্তে 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 রিল্যাক্স করে দিছে। আপনারাও দেখবেন যে জায়গাটাতে যেমন আরটিজিএস ট্রানজ্যাকশন, বিএফটিএল ট্রানজ্যাকশন, এনপিএসবি ট্রানজ্যাকশন, এই জায়গাগুলোতে কর্পোরেটরা ডিফিকাল্টিস ফেস করছে কিনা। যদি এটা কর্পোরেটরা ডিফিকাল্টিস ফেস করে সেই জায়গাগুলোতে ইজ করা, আইটির সাথে কথা বলা, আমাদের সাথে কথা বলা, কর্পোরেট ডিভিশনের সাথে কথা বলা, সিএমএসএমই ডিভিশনের সাথে কথা বলা, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমরা যদি এইভাবে পেনিট্রেশনটা করতে পারি তাহলে কস্ট টু দ্য কোম্পানি আমরা মিনিমাইজ করতে পারি। কস্ট টু দ্য কোম্পানি মিনিমাইজ করা মানে কি, যে বর্তমানের খরচ থেকে কমে যাবে তা না, বর্তমানের খরচ থেকে কিন্তু কমবে না, অনেক বেড়ে যাবে। আপনারা খালি স্যালারি স্ট্রাকচারটা দেখেন, ৯,৫০০ লোক ছিল হেলাল স্যারের সময়, তখন ৮,৫০০ কোটি টাকা আমাদের পোর্টফোলিও সাইজ ছিল ১৫ বছর আগে। এটা চিন্তা করেন, এখন ট্রিলিয়ন টাকার কোম্পানি আমাদের, ১১,০০০ লোক আছে, তার মাত্র ২,০০০ লোক বাড়ছে। স্যালারি কি শুধু ২,০০০ লোকের বাড়ছে? স্যার যে স্যালারি দিত তার ৩ গুণ স্যালারি আমরা এখন দিই। আমি কি বুঝতে পারছি কিনা? সেই দ্যাট ইউ হ্যাভ টু ডু। তার মানে কিন্তু বলি কেন যে অপারেশনের কস্ট কমে গেছে, কারণ তখন আমাদের কস্ট ইনকাম রেশিও ছিল 50-র উপরে, এখন আমাদের 42। তার মানে আমরা কম খরচ করে এখন বেশি ইনকাম করি। তো প্রতিটা এক্সপেন্ডিচারে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা চিন্তা করি তাহলে এই জিনিসটা, যেমন সাব ব্রাঞ্চে যদি খালি অপারেশন শুধু ট্রানজেকশন দিতাম তাহলে কিন্তু ইনকাম আসতো, কিন্তু যখনই আমি আদার ফ্যাসিলিটিসগুলো দিচ্ছি, 2 জন লোক হইলে তো ট্রানজেকশন করা ছাড়া কিছু করার উপায় থাকে না। সেটা নিয়েও কিন্তু আমি চিন্তা করতেছি। এই যে আমি যে সেলফ সার্ভিস সেন্টার দিব, এখানে 2 জন লোক থাকলে তাহলে কীভাবে সে তার টেনরের টাইমের বাইরে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সে বিজনেসের সাথে যাবে, তাকে একটা ওভার টাইম দেওয়া, যে বিকালবেলার শিফটে আসবে সে তার আগে 2 ঘন্টা তাকে ওভার টাইমের ব্যবস্থা করা, 100 টাকা করে পার আওয়ার, 200 টাকা করে পাইলে সে 20 দিনে 4,000-5,000 টাকা পায়, তাহলে যে স্যালারিটা পাইলো তার সাথে 4,000 হলো। ফ্রাইডে স্যাটারডে কাজ করলে আরও 2-3 হাজার টাকা তার যোগ হলো, তাহলে প্রায় 30,000 কাছাকাছি। তার মানে ঢাকার বাইরে যে কোনো জায়গায় এটা সাংঘাতিকভাবে সে জীবন চালাতে পারে। ঢাকাতেও পারে না, মানে একটা বেকার থাকার চেয়ে তো অনেক ভালো, এবং এখানে কর্মসংস্থানের অনেক সুবিধা। এই পুরো জায়গাটার এই স্পিরিটটা আমাদের, আমি একটু ব্যাখ্যা করলাম এই কারণে যে যুগটাই ডিজিটালের, তো ফলে আপনারা যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন ডিজিটালের জায়গাটাতে উদ্যোগ না নিলে পিছিয়ে পড়বেন। আপনার পরবর্তীতে নেতৃত্বের জায়গায় আপনি বুঝে উঠতে পারবেন না। এই যে প্রেজেন্টেশন, আমি সকল ম্যানেজারকে বলবো প্রেজেন্টেশনটা নিজে বানাবেন, সিএমএসএমই ওইটা দেখে বোঝার চেষ্টা করবেন, স্পাই কর্পোরেট এবং এই সিএমএসএমই এবং ইসের জন্য নিজে চেষ্টা করবেন প্রেজেন্টেশন দেওয়া। আপনারা দেখেছেন আমি যদি জিএম ডিএমডি সব অবস্থায় নিজে প্রেজেন্টেশন দিতে পারি, তাহলে আপনারা দিবেন না কেন? আপনারা কি হয়ে গেছে যে আপনারা প্রেজেন্টেশন দিবেন না? সেইখানে মানে আমি কিন্তু, আপনারা জানেন না, আমি একটা গোপন দিছি সিএমএসএ ডিভিশনকে বলছি, কর্পোরেট ডিভিশন, যে এই কাস্টমারের প্রেজেন্টেশনে যেসব ব্রাঞ্চ ম্যানেজারের নাম থাকবে না, যে ওখানে ডেস্ক অফিসাররা প্রেজেন্টেশন দিচ্ছে, তাদের প্রমোশন দেবো না। আমি গোপন কথা বললাম, কারণ তারা টেকনোলজিকে ভয় পায়, তারা মনে করে যে আমি অ্যাভয়েড করে দিলাম। সেই জায়গাটাতে ইউ হ্যাভ টু কাম আউট, এবং এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে প্রতিটা জায়গাতে আসবে। আপনি যখন, আমাদের একটা পারসেপশন থাকে যে কাকে প্রমোশন দেওয়া যাবে না যাবে, যে জিএমের যেমন ভাইবা হবে, ভাইবা বোর্ডেও কিন্তু পারসেপশন অনেকের চেঞ্জ হয়ে যায়। আপনি বললেন ওখানে তো আপনি কি কি কন্ট্রিবিউশন করছেন এটা জিজ্ঞেস করা হবেই। আপনি বললেন আমার 100টা সিএমএসএমই কাস্টমার ছিল, প্রতিটাকে আমি ডিজিটাল নিয়ে গেছি, আমার ব্রাঞ্চ থেকে এটা পাঠিয়ে দিই। সবসময় যে ব্যবসার কথা বললেই বোর্ড মেম্বাররা এক্সাইটেড হবে তা কিন্তু না। অনেক কিছুর ক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি কাস্টমার এনেছেন, সেটা তো একটা পজিটিভ দিক, কিন্তু রিকভারি করেছেন সেটাও পজিটিভ দিক, আবার ডিজিটাল পেনিট্রেশন করেছেন সেটা যুগের চাহিদা, সেটা বেশি বেশি ইসের সমস্ত। এই জন্য এই জায়গাটা দেখবেন, আর রিকভারিটা নিয়ে কাজ করবেন। এলডি রেশিওটা কমে যাচ্ছে, 71-এ নেমে আসছে, ফলে সবাই বিজনেসের দিকেও একটু দেখতে হবে। যদিও এখনো ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, কিন্তু ট্রেজারির ইনভেস্টমেন্ট লাস্ট যেটা হয়েছে 9.88 সামথিং, এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। ফলে বুঝতেই পারছেন ডিপোজিটের রেট আমাদেরকে নেক্সট অ্যালকোতে সাংঘাতিকভাবে কমিয়ে দিতে হবে।
বিলটা 10-এ এসছে, ঠিক আছে, কারণ আপনি 10.5 নিয়ে আমি 9.8 কিসের জন্য ইনভেস্ট করতে যাব? তো সেই জায়গাটাতে সেখানে এই সকল ব্যাংকই কমিয়ে দিচ্ছে, ভালো ভালো ব্যাংক, আর খারাপ ব্যাংকে যে যাবে সে তো টাকাই পাবে না, এটা তো বোঝাই যাচ্ছে। সে পরে খালি টাকাটা দেওয়ার পরেই বুঝতে পারবে যে কি দাঁড়াইছে। তো সেই এক্সপিরিয়েন্সটা কাস্টমারের অনেকের হয়ে গেছে, ফলে এখন তারা ভালো, আমরা ভালো ব্যাংকের রেটটাও দেখছি এই ডিপোজিটের জায়গাটা, ফলে ডিপোজিটের চেয়ে এখন বেসিক্যালি ইনভেস্টমেন্টের চেয়ে এখন কিন্তু লাভজনক হয়ে গেছে অ্যাডভান্সে ইনভেস্ট করা, অ্যাটলিস্ট 3 থেকে 4%। যারা ঢাকার বাইরে আছেন তাদের ক্ষেত্রে 14%-এর সকল কাস্টমার ঢাকার বাইরে ভেরি হ্যাপি, কারণ অনেক ম্যাক্সিমাম ব্যাংকই 14%-এর উপরে। আপনি ঢাকার ক্ষেত্রে যারা ভিআইপি কাস্টমার তাদের তো আমরা 12-13 এইসবে দিচ্ছি। ফলে অ্যাডভান্সের দিকে সবাইকে মনোযোগী হইতে হবে, কারণ লিকুইডিটি সারপ্লাস হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই 7-8-এ নেমে আসবে, পলিসি রেট কমে যাবে, রেপো নেওয়া লস অলরেডি হয়ে গেছে, রেপো নেওয়া কারণ হচ্ছে রেপো পলিসি রেটের চেয়ে 10, আপনি 9.80 নিয়ে রেপো নিলে তো 10-এ যাবে, তার মানে ইকোনমি ইন ডিফারেন্ট শেপ। সরকারের যেহেতু ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে না, তার ইনভেস্টমেন্ট, ফলে সকল জায়গা থেকে সকল ইসেকে বলবো যে আপনারা যত ভালো কাস্টমার আছে সকল ব্যাংকের আপনারা পার্সু করা শুরু করে দেন, যেন নিতে পারে, এবং সেই ক্ষেত্রে প্রাইস অ্যাডভান্টেজও দেওয়া যাবে, মানে 14 না, মানে 13, 12.5 এই জায়গাতেও দেওয়া যাবে গ্রামের কাস্টমার, আমি সবাইকে বলতেছি। ফলে আপনারা করবেন না। আর একটা জিনিস হলো, কাস্টমারকে প্রকারভেদে আপনাদের সহমর্মিতা বাড়াতে হবে। একটা কেসের কথা বলি, যে আমি কাস্টমার ইন্টিগ্রিটি এবং এটা কুমিল্লার একটা অঞ্চল থেকে পেয়েছি, আমার খুব কষ্ট হয়েছে। মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা কাস্টমারকে হ্যান্ডেল করতে পারি। মানে আপনি থিওরি, আমাদের ব্যাংকের পলিসি সবই ইমপ্লিমেন্ট করেছেন, কিন্তু কাস্টমারের প্রতি আপনি এমপ্যাথি ছিলেন না। আমি ব্যাখ্যাটা করি, যে একটা সিনিয়র সিটিজেন 10 লাখ টাকা জমা দিয়েছে, তারপরে সে 5 লাখ টাকা আবার জমা দিয়েছে, তাহলে 15 লাখ টাকা হলো। তাহলে সিনিয়র সিটিজেন যদি আমি বলি, তাহলে আমার হার্ট থেকে তো সিনিয়র সিটিজেন প্রতি সিম্প্যাথি থাকতেই হবে, অন্যরকম সিম্প্যাথি থাকতে হবে যদি আমরা এটা ফিল করি। কাস্টমারের এমপ্যাথি না হলে কোনো ম্যানেজারকে আমি ম্যানেজারই মনে করি না। আমি সবাইকে বলি, ইউ শুড ওয়ার্ক ফর দ্য কাস্টমার্স, নট ফর দ্য ব্যাংক। কাস্টমারের জন্য কাজ করলে ব্যাংক আপনি সামনে আগাবে, এইটা কিন্তু অনেকে বোঝে না। আপনার ক্যারিয়ার ঠিক করতে গেলে কাস্টমার নিয়ে কাজ করতে হবে, এবং এখানে আরএম সাহেবেরও ব্যর্থতা আছে, আমি শুধু এটুকু বলবো। এখন তার টাকার প্রয়োজন হয়েছে, 5 লাখ টাকাই সে হয়তো উঠাইতে চাইছে, কিন্তু বলছে যে যদি 1 বছর হয় নাই তাহলে ভাঙানো যাবে না, ভাঙাইতে গেলে তো সেভিংস রেট প্রযোজ্য। তার মানে তার সাথে আর্গুমেন্ট হয়েছে, অল্টারেশন হয়েছে, নাহলে তো সে বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত দিতে যায় না। তো সব কিছু কি রুলসের মধ্যে চলে না? তাহলে আমরা কিসের জন্য আছি? হেড অফিসে এমডি সাহেব, ডিএমডি সাহেব কিসের জন্য আছে? কাস্টমার যেহেতু তার গ্রিভেন্স, একটা সিনিয়র সিটিজেন, আপনি তো সহানুভূতির সাথে দেখবেন, তার টাকা দরকার হয়েছে, সে 5 লাখ টাকা দিতেছে, আপনি জিএসডি ব্রাঞ্চ অপারেশনে পাঠিয়ে দেন একটা চিঠি, আমরা পারমিশন দিলে আইটি একটা ব্যবস্থা করে দেবে। এইটুকু যদি সেন্স ম্যানেজারের না থাকে, সেটা ম্যানেজার থাকে কিভাবে, এইটাই আমি বুঝি না। প্লিজ, কাস্টমারের প্রতি এমপ্যাথি, সিম্প্যাথি, এই জিনিসটা থাকতে হবে। এটা আমি মনে করি না যে আপনি কিছু ইনকাম করলেন, কিছু খরচ কমাইলেন, এটা খুব ব্যাংকের উপকার হলো, বা এটা করতে যে, অথবা সে বলছিল যে না আপনি যে আমাকে ইন্টারেস্ট দিচ্ছেন আবার এটা কাটে রাখবেন কেন, আপনার তো প্রথমে বলেন নাই যে এটা 1 বছর। কাস্টমার মিথ্যাও বলতে পারে, সত্যও বলতে পারে, আপনি বলছেন হয়তো সেটাও ঠিক আছে, তাতে কি যায় আসে? আপনি কাস্টমার যেহেতু এটা বলতেছে যে আমার তো 3 মাসে এই টাকা হয়েছে, আপনি আবার কেন সেভিংসে দিয়ে কমাই দিবেন? তা আপনি স্পেশাল পারমিশন চান। আরে ভাই, সিনিয়র সিটিজেন মানে তো আমার বাপ দাদা, আপনার বাবার কথা চিন্তা করে কাজ করবেন। সিনিয়র সিটিজেন, এটা সিনিয়র সিটিজেন, ইউ হ্যাভ টু ফিল ফর ইট। এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। এইখানে কি ব্যাংকের কি লস হইলো, কি রুলস রেগুলেশন, কিসের কি ভাই? সিনিয়র সিটিজেন মানে সিনিয়র সিটিজেন। একজন লোকের হঠাৎ হার্টের প্রবলেম হলো, 6 মাস গেছে, এখন টাকা কেটে দিবেন আপনি? তাহলে আর আমরা পুবালি ব্যাংক কিসের মানবিক ব্যাংক হলাম? কিসের কি ধরনের ব্যাংক? তো সকল ম্যানেজারকে এটা বলছি যে ফার্স্ট কাস্টমারের প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন।
ফার্স্ট কাস্টমারের প্রবলেম বোঝার চেষ্টা করার পরে কাস্টমারের প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা চিন্তা করবেন উইথ দ্য কমপ্লায়েন্ট হইতে। রুলস রেগুলেশনের পারমিশন করে না, তাহলে কি আর অথরিটি নাই? যে এই যারা এই পলিসি করছে তার বাইরে এই পলিসি চেঞ্জ করতে তারা পারে না? তারা একটা কাস্টমারকে ইন্ডিভিজুয়ালি পারমিশন দিতে পারে না? তাহলে তো আপনি বলবেন আমি 8:30 এফডিআর রেট দিছি, তাহলে আপনারা দরখাস্ত দেন কেন? আমরা অ্যাপ্রুভাল দেই না। এই জায়গাগুলোতে প্লিজ ফিল ফর দ্য কাস্টমার্স, কাস্টমারের প্রবলেমটা বুঝবেন। আর সেন্সিটিভ কাস্টমার, সিনিয়র সিটিজেন যদিও পাঠাই দিচ্ছেন, তাকে দেন নাই, আমরা বাংলাদেশ ব্যাংকে এসে কমপ্লেন করছে, আমরা একটা চিঠি পাঠাই দিছি, হয়তো সে কিছুই রেমেডি পাবে না, কিন্তু এই রেমেডি পাওয়া না পাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এটার সাথে সম্পর্ক হলো আমাদের মানবিকতা, আমাদের মানবিক ব্যাংকিংয়ের মানবিকতা, আমাদের এই জায়গায়। প্লিজ সবাই এই জায়গাটাতে হবেন, সিম্প্যাথেটিক হবেন। কাস্টমার এক্সপ্রেশন, যে একটা ধরুন ডিজিটাল কাস্টমার আসছে একটা পাই ব্যাংকে, একটা সিএমএসএম এর কাস্টমার ব্যবহার করতে পারতেছে না, এমন একটা হাসি দিলেন, মনে হলো যে এইটাই পারতেছেন না, তাহলে আর কি? আরে ভাই, আপনি যদি এতই পারেন তাহলে চাকরি করেন কেন? ব্যবসা করে করে দেখেন লোকজন কত কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা তো সবচেয়ে বোকা, নিজেকে সবচেয়ে বোকা ভাববেন, ভাবার পরে যারা ব্যবসা করতেছে মনে করবেন তারা সবচেয়ে বুদ্ধিমান। এই বুদ্ধিমান লোক পারতেছে না, তখন মনে করবেন যে তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এইভাবে চিন্তা করবেন। ডোন্ট থিঙ্ক ইউর সেলফ যে ওভার স্মার্ট, যে আমি খুব জ্ঞানী। আপনি জ্ঞানী না, আমিও জ্ঞানী না। যদি জ্ঞানী থাকতাম তাহলে এখানে থাকতাম নাকি? জ্ঞানী থাকলে তো বিল গেটসের মতো ব্যবসায়ী থাকতাম। দ্যাটস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তো এই জায়গাগুলোতে সবাই সেভাবে কাজ করবেন যেন আমরা করতে পারি। আবার আর বক্তব্য দেবো না, শুধু এটুকু আর এখন ফাইনালি আবার বলবো যে যেহেতু বিশেষ সময়, রিকভারি ইজ দ্য ইস্যু, 30% উপরে কান্ট্রির হয়ে গেছে ক্লাসিফিকেশন, এবং এই সেপ্টেম্বরে আবার একটা যোগ হবে। আমাদের জন্য কোনো ক্রমেই কোনো কাস্টমার না হয় সেটা, এবং এটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে অ্যাডভান্সের যারা ক্লাসিফাইড হচ্ছে তারা 3টা থেকে 5টা কাস্টমারকে টার্গেট করেন এই অল্প সময়ের মধ্যে, যারা সবচেয়ে বড়, কিভাবে তাদের সাথে করা যায়। রাইট অফের ক্ষেত্রেও যারা বড় আছে তাদের 3টা-4টা টার্গেট করেন যে কিভাবে রাইট অফ থেকে তাদের করা যায়। সকল ব্রাঞ্চ যদি তার টপ 3-4 জায়গায় টার্গেট করে একটা অন্তত পক্ষে করতে পারে, তাহলে এই পূবালী ব্যাংকের চিত্র পাতলা যাবে। মানে ছোটগুলোতে কনসেন্ট্রেশন করতে যে দেখা যাবে যে ছোটগুলোতে কনসেন্ট্রেশন করবেন, লোকজনকে দিবেন, ফোন করাবেন এবং কন্টিনিউয়াসলি ফোনের উপর রাখবেন। এবং অনেক জায়গাতে, আমি ঢাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি বলবো যে এই জায়গায় কেন জানি রিল্যাক্টেন্ট, যাকে দায়িত্ব দিচ্ছেন তারা কাস্টমারকে ফোন করতেছে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। কারণ সারপ্রাইজ ভিজিটে যখন যাচ্ছে, এখন তো আমি বলছি যে যারা ভিজিটে যাবে তারা শুধু রিকভারির কাস্টমারকে জানবে। তা আপনারা কি কমিউনিকেশন করলেন যে সে কোনো উত্তাপই টের পেল না, জিএম সাহেবরা যখন ভিজিটে গেল তখন সেটা রিকভারির দিকে যাচ্ছে, ঢাকার মধ্যে বিশেষ করে। তার মানে আপনাদের এই কমিউনিকেশনের জায়গাটা ঠিক হচ্ছে না। এই সব কাজকে আপনারা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসেন, যেন তাদের কন্টিনিউয়াসলি তাদের মধ্যে একটা বড় প্রেশার থাকে এবং প্রতিটা ব্রাঞ্চের অ্যাটলিস্ট 3টা-4টা কাস্টমার জন্য ফিল করে যারা টপের দিকে আছে যে না, পূবালী ব্যাংক তো রিকভারিতে সাংঘাতিকভাবে পিছনে লেগে গেছে, নাসরবান্দার মতো। এইরকমভাবে কাজ করি, তাহলে আমাদের মনে হয় যে সেপ্টেম্বরের ফিগারটা ভালো হবে আশা করি, এবং ডিসেম্বরের ফিগারও ভালো হবে, এবং কারো যেন ক্লাসিফিকেশন না বাড়ে এবং ক্লাসিফিকেশনের জায়গাটা যেন আমরা ঠিক করতে পারি। এই জায়গাটা নিয়ে আমি আবার ফাইনালি, যেহেতু প্রথমে বললাম, মাঝখানে অনেকগুলো কথা বললাম, আপনারা ডিস্ট্রাক্টেড হতে পারেন, সেই জন্য বললাম। মনে রাখবেন হায়েস্ট প্রায়োরিটি হচ্ছে এটা, এবং নেক্সট ইয়ারে যে দেখবেন যে আমরা কীভাবে ডিজিটাল পেনেট্রেশন এবং রিকভারি দুইটাকে ব্রাঞ্চ ম্যানেজারের, বেস্ট ব্রাঞ্চ ম্যানেজারের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা অফিসিয়ালি নিয়ে আসবো, এবং যেন মানে বোঝা যায় যে আমরা এটা না করলে বেসিক্যালি আপনারা বেস্ট ম্যানেজারও হবেন, আর বেস্ট ম্যানেজার না হলে আমরা প্রমোশন জায়গাগুলোতে ঝামেলা তৈরি হয়। এবং এইবারও আমি চিন্তা করছি যে ওয়াই শুড উই গো ফর ইন্টারভিউ, ভাইবা ফর ডিজিএম টিজিএম। কোনো এক সময় দেখবেন আমি এক টিটি দিয়ে দিছি যে যারা বেস্ট ম্যানেজার হয়েছে, যারা টার্গেট করছে, এই করছে, মানে যদি দেখি যে আমার যে কোটা আছে সে কোটা ফুলফিল হয়ে যায়, আমরা সিনিয়র ম্যানেজমেন্ট বসে আপনাদের ডেকে কী করব, আপনারা তো রিওয়ার্ড পেয়ে
আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা ইউ ক্যান, যারা ইউ ক্যান তাদেরকে আমরা প্রমোশন দিয়ে দিব, দিয়ে দিলে আমাদের পরবর্তীতে RN থেকে শুরু করে সব জায়গাতে আমাদের দেওয়া সহজ হবে। তাই আমি আশা করি যে এই জায়গাগুলোতে কিছু পরিবর্তন আসবে, এবং পরিবর্তন আসলে কী হবে, আর যারা তদবির করছেন বা করেছেন তাদের সাংঘাতিক সমস্যা আছে জীবনে, পূবালী ব্যাংকের লাইফে, এটা সবাইকে বলছি। এখন একটা পার্সোনাল ফাইলে আমি দিতে বলেছি, যে তদবির যাই করবে সেইটা ডাটাবেজের মধ্যে থাকবে, এবং প্রমোশনের বাইবার সময় ওই যেমন আপনাদের রিওয়ার্ড একটাই থাকে, তদবির একটা কলাম থাকে, যে তদবির একটা কলাম থাকে এবং কাকে দিয়ে তদবির করাইছিলেন, কিসে তদবির। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা তদবির করায় তারা ব্যাংকের ভালোর জন্য কোনো কাজ করে না, তারা ব্যাংকের বিজনেসের জন্য কোনো তদবির করে না, তারা শুধু তাদের পার্সোনাল লাইফটা নিয়ে তদবির করে। এবং এই পর্যন্ত যতগুলো লোক তদবির করেছে তাদের ক্ষেত্রে এইটাই দেখেছে যে তারা একটা কাস্টমারের আনার জন্য তাদের যে ইনফ্লুয়েন্স আছে সেটা ব্যবহার করেনি, একটা ডিপোজিট আনার জন্য তারা করে নাই, তারা শুধু তাদের প্রমোশনের সময় এই দুই একটা জায়গা থেকে ফোন করে আমাদেরকে বিব্রত করে, বোর্ড মেম্বারদেরকে বিব্রত করে, এবং আমাদের যে সহজ একটা প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াটার জায়গায় বাধাগ্রস্ত করে। এবং এই প্রক্রিয়াটার জন্যই এখন চিন্তা করছি যে লেটস হ্যাভ এ ডাটাবেস, সো দ্যাট বোর্ডও জানে যে কাকে কখন আপনি ট্রান্সফার, পোস্টিং যা করার জন্য কোথায় কোথায় কার কার মাধ্যমে তদবির করেছেন সেই জায়গাগুলোতে তদবির করার এইটা। এবং এটাও বলে দিয়েছে যারা যারা এই প্রমোশনের জন্য তদবির বা এই পোস্টিংয়ের জন্য তদবির করবেন, এই তদবির করার পরে আমরা জানবো যে কার মাধ্যমে করছেন, ডাটাবেজে থাকবে, সেই লোকটা সাহায্য লাগলে তখন তাকে ডাকবো, এবার তুমি সাহায্য করো, দেখি কেমন পারো। খালি তো একটা ফোন করাইছিলাম, এখন দেখি যে তুমি রিয়েলি ব্যাংকের জন্য কন্ট্রিবিউট করতে পারো কি পারো, তাহলে বুঝবো যে তোমার সাথে তদবিরে আমার সম্পর্কটা কীরকম। প্রমোশন তো হবেই না, ট্রান্সফার পোস্টিং তো এটা তো হবেই না, সেই সাথে এই ঝামেলাগুলোর মধ্যে পড়বে। এবং যেহেতু এই কলামটা থাকবে এবং সকল বোর্ড মেম্বার এটা দেখবে যে কাদের কাদের মাধ্যমে আপনি তদবির করেছেন। হ্যাঁ, জিএম প্রমোশনে একজন লেডি অফিসিয়াল তদবির করিয়েছিল, আমি বলেছি বোর্ডকে সে তদবির মাস্টার। ফোন করার থেকে বের হয়ে যাওয়ার পরেই, ইন্টারভিউ থেকে বের হয়ে যাওয়ার পরেই একটা তদবির করেছে, সব হাসাহাসি করেছে তাকে। দ্যাট ইজ দ্য ওয়ে, মানে আমাদেরকে পূবালী ব্যাংক এইভাবে চলে না। তো এই জায়গাটাতে যেখানে পারফরমেন্স ইভ্যালুয়েশনের দিক আছে, আমি সবাইকে সতর্ক করছি যে যারা এই মনে করছেন যে তদবির করে কোনো একটা লাভ হবে, তারা কিছু সময়ের জন্যই হবে, কিন্তু এর আগেও আপনারা দেখেছেন একটা তদবির হয়েছিল, আমরা পুরো প্রমোশন বন্ধ করে দিয়েছিলাম। যে জায়গা থেকে তদবির হয়েছিল অ্যাভয়েড করাটা মুশকিল ছিল, তারপরে যখন ঠিক হয়েছে তখন আবার আমরা প্রমোশন দিয়েছি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলবো না। ফলে যারা তদবির করিয়েছেন, করাচ্ছেন, এখন আমি তদবির কলামে কার কার কাছে রাখছেন, যার কাছে ওই তদবির কলামে তদবির রাখার ব্যবস্থা করতেছি, যেন এটা পার্সোনাল ফাইলে শুধু থাকে না, ডাটাবেজে থাকে। পিডিএসটা যখন বোর্ডে প্রেজেন্টেশন হবে তখন যেন লেখা থাকে যে কার কার তদবির আপনি করেছেন। তো সবাইকে এই বিষয়ে সতর্ক করলাম, কমপ্লায়েন্ট হন, ব্যাংকের জন্য কাজ করেন, ইভালুয়েশন প্রসেসটা এমনভাবে আছে যে আপনি অটোমেটিক্যালি সামনের সারিতে চলে আসবেন ইফ ইউ ওয়ার্ক, আর ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ডোন্ট ডিস্টার্ব আস। এই কথা বলে আপনাদেরকে শেষ করলাম। আপনাদের এবং আমার সবার জন্য কামনা করছি পরম করুণা, আমার অপার করুণা এবং রহমত। মে আল্লাহ ব্লেস আস, মে আল্লাহ গ্রান্ট আস সাকসেস, মে আল্লাহ ফরগিভ আস। ধন্যবাদ স্যার। এবারে অঞ্চলভিত্তিক ব্যবসায়িক আলোচনা